সরকারি বেসরকারি নানা মুখে চাপ বাড়ছে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার উপর। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত 4.5 মাসে সমাজপত্র অফিসে হামলা, শত শত সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, সরকার কর্তৃক 3 দফায় সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, মালিকদের হুমকি দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করার ঘটনায় দেশে ও দেশের বাইরে উদ্বেগ বেড়েছিল। এবার তার সাথে যোগ হলো সবশেষ সচিবালয় নিরাপত্তার অজুহাতে ঢালাওভাবে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনা। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে প্রশাসনের প্রধান কেন্দ্র সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকদের জন্য ইস্যু করা হয় অ্যাক্রিডিটেশন কার্ড। সরকারের তথ্য অধিদপ্তর বা পিআইডি এটি ইস্যু করে থাকেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর 27 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। এরপর সৃষ্টি হয় ব্যাপক তোলপাড়। এই বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সাংবাদিকদের অনেকেই মত প্রকাশ করেছেন যে বিগত সরকার গণমাধ্যমের উপর নানা ধরনের চাপ প্রয়োগ করলেও এ ধরনের সিদ্ধান্ত কখনো নেয়নি। অবশ্য সরকারের কর্তা ব্যক্তিরা এখন বলছেন, কোনো ইভেন্ট কভার করতে সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের এই সিদ্ধান্ত সাময়িক এবং দ্রুতই এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নোটিশের পর তোলপাড় পড়ে গেলে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর একাধিক সদস্য। প্রেস সচিব লিখেছেন, গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে সচিবালয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। কেপিআই এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করতে হয় এমন প্রয়োজন বিশ্বের কোথাও দেখা যাওয়ার নজির নেই। তার এমন মন্তব্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাহলে কি সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সাথে সাংবাদিকরা জড়িত? প্রেস উইং এর অন্য এক সদস্য তার পোস্টে লিখেছেন, বিগত সরকার আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক সদস্যকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল। এসব কার্ড বাতিলের জন্য সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুইফোর দলীয় সাংবাদিকদের কার্ড বাতিলের জন্য পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা কি বাধাগ্রস্ত হবে? এমন সিদ্ধান্ত সরকারের অদক্ষতাকেই প্রমাণ করে বলে সামাজিক মাধ্যমে অনেকে মত দিয়েছেন। উল্টো অনেকে সন্দেহ করছেন, সচিবালয় যেহেতু প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র, সেখানে অনিয়ম ও দুর্নীতির ঘটনাও বেশি হয়। সেসব যাতে মানুষ জানতে না পারে, সেজন্য সাংবাদিকদের সচিবালয় থেকে দূরে রাখতে চায়। তাদের প্রশ্ন হলো, সরকার 4.5 মাসে এসব ভুইফোর সাংবাদিকদের তালিকা তৈরি করতে পারেনি কেন? কারা দলীয় পরিচয় অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছে, তার জন্য সব সাংবাদিকের প্রবেশাধিকার ঠেকাতেই বা হবে কেন? অথচ আওয়ামী লীগ সরকার আমলে যেভাবে ডিএফপি সংবাদপত্রের সার্কুলেশন তালিকা করত, ঠিক একইভাবে বর্তমান সরকার আমলেও তালিকা হচ্ছে। ফলে আদৌ আন্ডারগ্রাউন্ড প্রেস বা সাংবাদিকদের ঠেকানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে কিনা তা প্রশ্নবিদ্ধ। এর আগে অন্তর্বর্তী সরকার 3 দফায় সাংবাদিকদের স্থায়ী ও অস্থায়ী 1.5 শতাধিক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে। বাতিলের তালিকায় ছিল পেশাদার অনেক সাংবাদিকের নাম। বিষয়টি নিয়ে তখন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের ব্যাপক সমালোচনা করেছে। অবস্থা বেগতিক দেখে পরে তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, বাতিল হওয়া কার্ডগুলো পুনর্বিবেচনা করা হবে। কিন্তু বাস্তবতা হলো, এবার সরকার সব সাংবাদিকের কার্ড বাতিল করলো। স্বাধীন সাংবাদিকতার প্রথম শর্ত হলো তথ্য প্রাপ্তির ক্ষেত্রে অবাধ স্বাধীনতা। সেখানে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা সরকার কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কথা বলে? বিশেষজ্ঞরা বলছেন, সচিবালয়ে বিভিন্ন বিটের সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে গিয়ে তথ্য সংগ্রহ করেন। ফলে সরকার যতই বলুক না কেন সাংবাদিকতায় হস্তক্ষেপ করছেন না, সেক্রেটারিয়েটের প্রবেশ পথ বন্ধ করার প্রভাব স্বাধীন সাংবাদিকতার উপর পড়বে।
অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর সংবাদপত্র অফিসে হামলা হয়। ঢাকার দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ের সামনেও অবস্থান এবং ঢাকার বাইরে তাদের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনেকগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেল দখল হয়। এসব ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সম্পাদক পরিষদ এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলোকে এখনো আক্রমণের মুখেই সাংবাদিকতা করতে হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সংবাদপত্র, টিভি, অনলাইন নির্বিশেষে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় 150 সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়েছেন অনেকে। হত্যা মামলা অন্তত 5 জন সাংবাদিক এখন কারাগারে আছেন। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বিবিসিকে বলেছিলেন, এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণভাবে পরিপন্থী। এখন বাংলাদেশ মনে হয় পৃথিবীর সর্বোচ্চ স্থানে আছে, যেখানে সাংবাদিকরা খুনের আসামি। 140 জনের কাছাকাছি খুনের আসামি হওয়া, এটা কি সম্ভব? সরকার সমর্থিত ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ উঠেছে, তিনি একটি বেসরকারি টেলিভিশনের মালিক পক্ষকে হুমকি দিয়ে প্রতিষ্ঠানটির 5 জন কর্মীকে বরখাস্তে বাধ্য করেছেন। বেসরকারি টেলিভিশনগুলোর অভিযোগ হলো, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু 5ই আগস্টের পর সরকার সমর্থক ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এ ধরনের চাপ প্রায় আসছে। গণমাধ্যমের স্বাধীনতা সূচক তথ্য অনুযায়ী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি 2023 সালের তুলনায় 2024 সালে 2 সূচক নিচে নেমে এসেছে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের আমলে এই পরিস্থিতি উন্নতি হবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতার যে দাবি করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক ফারাক। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো এতে বিস্ময় প্রকাশ করেছে। ডক্টর ইউনূসের কাছে পাঠানো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সবশেষ চিঠিতে তেমনটাই বলা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এমন পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই আন্তর্জাতিকভাবে বিরাট সমালোচনার মুখে পড়বে বর্তমান সরকার। বিশেষ করে সরকার গঠিত কয়েকটি কমিশনে এমন কয়েকজন আছেন যারা বিগত সরকারের সময় গণমাধ্যমের স্বাধীনতাহীনতার জন্য তখন সমালোচনা করত। এখন পরিস্থিতি তাদের জন্য খুবই বিব্রতকর। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।